বিরতির পর আছি বন্ধুতে র্যাগিং রোগ নিয়ে আলোচনা করছি আমরা। যিনি র্যাগিংকে প্রত্যক্ষ করেছেন, অর্থাৎ যার ওপর র্যাগিং হয়েছে, যিনি ফেস করেছেন এই ধরনের ঘটনা, তিনি আমাদের সঙ্গে যোগদান করেছেন এই মুহূর্তে রূপক মালাকার। রূপক, স্বাগত জানাচ্ছি হাই নিউজ নেটওয়ার্কে। অনুপম আগেই ছিলেন আমাদের সঙ্গে, আমরা যাব আলোচনায়, তবে একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। রাজা বলছি নদিয়া থেকে। হ্যাঁ বলুন রাজা। বলছিলাম এই যে র্যাগিং এর ঘটনাটা মাঝে মধ্যে শোনা যায়, দেখা যায়, এই ব্যাপারটা রাজ্য সরকারকে কঠোরভাবে একটা চিন্তা ভাবনা নেওয়া দরকার। ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন দর্শক চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি সুস্মিতা বলছি টালিগঞ্জ থেকে। বলুন সুস্মিতা। হ্যাঁ, আমি বলবো যে র্যাগিং আমাদের ছাত্র জীবনে একটি অভিশাপ। শুধু অভিশাপ বলবো না, এটি একটি মানসিক রোগ, এবং যারা এই মানসিক ব্যাধি বা এই মানসিক রোগে ভুগছেন তাদেরকে কিন্তু এই আক্রান্ত ব্যাধি থেকে আমাদেরই সরিয়ে আনতে হবে। একদমই। ধন্যবাদ ফোন করার জন্য। রূপক, তোমার কাছে জানতে চাইবো তোমার সাথে ঠিক কি হয়েছিল। আমি দুর্গাপুর আড়ি কলেজে পড়তাম, সেটা এখন এনআইটি দুর্গাপুর নাম হয়েছে। তা আমরা বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের আমার এমসিএ ছিল, তা আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম। যদিও মানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মানে এটা আমার পুরোপুরি আমার সঙ্গে হয়নি, কিন্তু মানে আমি প্রত্যক্ষ করেছি, দেখেছি আর কি। তা যেটা হয়েছিল, তা আমার স্কুল ফ্রেন্ড তারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিল, আর সেই সূত্রে আমি ওদের যে আপনার হোস্টেলে যেতাম। তো একদিন এরকম হোস্টেলে যাচ্ছি, তো যাওয়ার পর দেখলাম ওখানে কি হয়, যেহেতু দুর্গাপুর আড়ি কলেজটা একটা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গার স্টুডেন্টরা আসে, তা একটা জোন সেট করা আছে, নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন। তো এবার আমি দেখেছিলাম যে বিহারের দিকে যে সমস্ত স্টুডেন্ট ছিল, বিহার বা উড়িষ্যা বা সাম পার্ট অফ উত্তরপ্রদেশ, ওখানকার একটা জোনের যে র্যাগিংটা আমি দেখেছিলাম, সেটা ভাবলে সেটা আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। কি হয়েছিল, জাস্ট আমি তখন ওদের সাথে যে হলে থাকতো ওরা, সেখান থেকে আমরা খেতে যাচ্ছিলাম, যার সময় দেখলাম খুব জোরে একজন মানে আর্তনাদ করছে, আর খুব চিৎকার হচ্ছে। তা আমি তখন আমার ওই যে বন্ধুকে বললাম যে কি হচ্ছে, বললো কিছু হবে না, নর্মাল ব্যাপার এটা। তখন আমি বললাম নর্মাল ব্যাপার মানে? বলছে ওটা হচ্ছে বিহারের র্যাগিং হচ্ছে, মানে বিহারিদের র্যাগিং হচ্ছে। তাহলে চল তো গিয়ে দেখি ব্যাপারটা কি হচ্ছে। তা আমি যেটা দেখেছিলাম যে আমাদের হোস্টেলে কি এরকম জাস্ট লোহার বেড থাকতো, তাদের বেড রড থাকতো, 4টে বেড রড, মশারি টাঙানোর জন্য ইউজ করা হতো। সেই রড দিয়ে মানে তাকে সে হচ্ছে ঘরের মধ্যে শুয়ে পড়েছে আর কি, তাকে সবাই মিলে প্রায় 5-7 জন মিলে তাকে মারছে আর কি, ওই রড দিয়ে আর কি, লোহার রড দিয়ে। আর সেটা মানে আমি তার আগে আমি কিছু র্যাগিং দেখেছি আর কি, যেটা কিনা কাইন্ড অফ সাম পার্ট অফ মেন্টাল, কিছুটা তার মধ্যে হাসি ঠাট্টা মিশিয়েও কিছু র্যাগিং হয় আর কি, কিন্তু ওটা আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে তাকে এভাবে পেটানো হচ্ছে, ফিজিক্যাল, হ্যাঁ রাইট, মানে মনে হচ্ছে কোনো একটা ক্রিমিনাল কোনো অফেন্স করেছে বা সামথিং লাইক দ্যাট, যে তাকে একটা গণপিটুনি টাইপের একটা ব্যাপার হচ্ছে। তা সে তখন তার বাঁচার জন্য যেরকমভাবে সে দৌড়াচ্ছে, করছে, তাকে সবাই মিলে করছে। তারপরে 2 দিন বাদে শুনেছিলাম সে হোস্টেল থেকে মানে কোনোভাবে ফাঁক পেয়ে সে বেরিয়ে গেছিল। বেরিয়ে তার সঙ্গে আরেকজন ছিল, তারা দুজনেই দে আর ফ্রম বিহার, তারা ওইখান থেকে বেরিয়ে গেছিল। পরে তাদের গার্জিয়ান এসেছিল, এসে পুলিশ কেস হয়েছিল, সেটা একটা নিউজ পেপারও এসেছিল। আচ্ছা, তুমি তো এই প্রত্যক্ষ করেছো, তুমি সেটাও দেখেছো যে কারা করেছে এই ছেলেটির উপর র্যাগিং, এই ধরনের গণপিটুনি কারা দিয়েছে। একটা কথা বলো, যারা দর্শকরা ফোন করছেন তারা অনেকেই বলছেন এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। তুমি তো সেই মানুষগুলোকে দেখেছো যারা র্যাগিং করেছে, তারা কি আদৌ মানসিক রোগগ্রস্ত? এটা কি বলবে তুমি যেটা একটা মানসিক রোগ? রাইট, আমি তোমার প্রশ্নের উত্তর এটাই বলতে পারি যে কি হয়, যেটা আগে হতো, বাট আমি একটা জিনিস রিমাইন্ড করে দিই যে এখন কিন্তু যে আমাদের সুপ্রিম কোর্টের যে লটা হওয়ার পর থেকে কিন্তু আমাদের কলেজে বা মোস্ট অফ দ্য কলেজেস কিন্তু সোকল র্যাগিং বন্ধই আছে। ইনফ্যাক্ট আমাদের কলেজে আমি বলতে পারি, দুর্গাপুর আড়ি কলেজে কিন্তু অলমোস্ট বন্ধই আছে এখন। আর যেটা আমি তোমার প্রশ্নে এবার আসছি যে কি হতো আগে, এটা যে মনে করো তোমাকে র্যাগিং করেছে আর কি তোমার সিনিয়ররা, সেক্ষেত্রে এটা একটা যেন বংশ পরম্পরায় পেয়ে যাওয়া ব্যাপার আর কি, যে তুমি যখন র্যাগড হয়েছো তাহলে তুমি আবার দুনিয়াতে তুমি র্যাগিং করবে, এই ব্যাপারটা চলে আসছিল। তা এটা তুমি মানসিক রোগ হিসাবে আমি সেই দিকে মানে বলতে পারবো না, কিন্তু কাইন্ড অফ ওরকম একটা ব্যাপার যে আমার উপর হয়েছে, আমি কেন ছেড়ে দেবো,
সে এই ব্যাপারটা কিন্তু চলে এসছে ওদের, বাট ডেফিনেটলি দ্যাট শুড বি ব্যান্ড। কিন্তু তারপরে যে তুমি বললে যে এই ধরনের র্যাগিং দেখেছো যেখানে একটু কৌতুক রয়েছে, একটু হাস্যরস রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তারপরে যেটা তুমি দেখেছো যে এই ধরনের একটা নৃশংস ভাবে অত্যাচার করা হচ্ছে, সেটার কারণ কি? সেই ছেলেটির উপর কি আলাদা করে কোনো রাগ ছিল, নাকি এইটাই তাদের র্যাগিং এর ধরন? রাইট, আমার যেটা মনে হয়েছে যে কি হয়, যেটা আমি দেখেছি যে প্রথমে র্যাগিংটা আরম্ভ হয় খুব খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে, সামান্য ব্যাপার নিয়ে প্রথমে আস্তে আস্তে আরম্ভ হয়। এবার যেমন ধরো তোমাকে বলা হলো যে তুমি আমার এই হোমওয়ার্কটা করে দাও, বা আমার কোনো ড্রয়িং রেখে দাও, বা সামথিং লাইক দ্যাট, বা আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসো। এবার ধরো তুমি একদিন করলে, দুদিন করলে, ডেফিনেটলি একদিন বাদে তুমি নাও করতে পারো, বাট ইউ অলসো হ্যাভ লট অফ ওয়ার্ক, রাইট? তখন কি হয়, আস্তে আস্তে তখন যে তুমি শুনছো না কথাটা, সেইভাবেও কিন্তু ওটা আস্তে আস্তে বড় হয়। আচ্ছা, এটা একটা পার্ট বললাম। কিন্তু আবার ধরো যে সূত্রে যখন বললাম যে প্রথম যখন ফার্স্ট ডে, অ্যাকচুয়ালি ভেরি ফার্স্ট ডে যখন ধরো সবাই আসছে, কোনো হোস্টেলে সবাই আস্তে আস্তে আসলো, তখন সিনিয়ররা চলে আসে দেখতে যে কে কে আসলো বা কে কার এরিয়ার মধ্যে পড়ছে। তো সেইভাবে ব্যাপারটা তোমার সূত্রপাত ঘটে, মানে বেশ প্রস্তুতি নিয়ে আর কি ঝাঁপিয়ে পড়া হয়, যেটা দেখতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ শুনতে রাইট, পাচ্ছি। অনেকে মিলেই করে। আমি অনুপমের কাছে যাব। অনুপম, অনেকে ফোন করে বলছেন সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, অ্যান্টি র্যাগিং কমিটি কি করছে, তারা কেন কিছু করতে পারছে না? আদৌ এইটার সলিউশন কি? মানে আইনের পথ ধরে আমরা কতদূর এগোতে পারবো সলিউশনের জন্য? প্রথম কথা বলতে চাই, আইন নিয়ে অ্যান্টি র্যাগিং আইন ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে। প্রথম 1997 সালে তামিলনাড়ু স্টেট লেজিসলেশনে প্রথম এই ধরনের র্যাগিং বিরোধী আইন তৈরি হয়। তারপর 2001 সালে সুপ্রিম কোর্ট একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে, যার ফলে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এইচআরডি তাদেরকে কিছু নির্দেশিকা দিয়েছিল অ্যান্টি র্যাগিং গাইডলাইন তৈরি করতে। এরপরেও বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট নানান কেসে নানান গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছে, যেখানে বিভিন্ন র্যাগিং বিরোধী কথাবার্তা বলা হয়েছে, ইনস্টিটিউটগুলোকে আরও সতর্কতা নিতে বলা হয়েছে, প্রত্যেক ইনস্টিটিউটে অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করতে বলা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই সত্যি কথা বলতে এই মেজারগুলি ফলপ্রসূ হয়েছে, অর্থাৎ ইন এক্সিস্টেন্স রয়েছে। যেমন 2006 সালের একটি জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলে, যখন র্যাগিংয়ের ঘটনা ঘটছে তখন যে ইনস্টিটিউশনে ঘটেছে সেই সংশ্লিষ্ট ইনস্টিটিউশনের কর্তৃপক্ষ তাকে নিজেকে ব্যক্তিগত দায়ভার নিয়ে এফআইআর রেজিস্টার করাতে হবে যারা করেছে সেই অপরাধীদের বিরুদ্ধে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সরকারের পদক্ষেপ, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পরে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল ন্যাশনাল অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করতে। কেন্দ্রীয় সরকার সেই ন্যাশনাল অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি করেছে, এবং আমি আমার সেখানে যেসব দর্শক দেখছেন, যেসব ছাত্ররা দেখছো, যারা এখন বিভিন্ন কলেজ ইনস্টিটিউটে আছো, তাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের হেল্পলাইন রয়েছে, নাম্বারটা ইজ 1800-180-5522। আমি রিপিট করছি, 1800-180-5522। এটা একটা টোল ফ্রি ন্যাশনাল হেল্পলাইন, যেখানে যে কেউ র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানাতে পারে। প্রয়োজন পড়লে সে নিজের পরিচয় গোপন রাখতে পারে এবং সে তথ্যটি গোপন রাখা হয়। এর বাইরেও এদের একটি ইমেল রয়েছে, সেটা এদের ওয়েবসাইট রয়েছে, সেখানে দেখে নিতে পারো। সেখানে নিজের পরিচয় গোপন করে র্যাগিং সংক্রান্ত অভিযোগ জানানো যায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। মেকানিজম এবং পরিষেবাগুলি সবসময়ই রয়েছে, কিন্তু এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে কেবলমাত্র আইন প্রণয়ন করে তো এটাকে আটকানো সম্ভব নয়। যেটা বিভিন্ন লোকে এখানে বলছেন যে মানসিক ব্যাধি হয়তো আমি বলবো না, কিন্তু আমার এটা দীর্ঘদিন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন চালিয়ে এবং বিভিন্ন মানুষের সাথে কাজ করে একটা ধারণা যে আমাদের মধ্যে একটা খুব কনফর্মিস্ট, অর্থাৎ এটা আমি দুঃখিত, আমি সঠিক বাংলার প্রতিশব্দটা এখন পাচ্ছি না, কিন্তু আমাদের সকলকে আমরা সমান এবং আমাদের মতো করে দেখতে চাই। এবং এ ধরনের ক্যাম্পাসে, বিশেষ করে আইআইটি বা এনআইটি এই ধরনের ক্যাম্পাসে, যেহেতু বিভিন্ন প্রদেশের ছাত্রছাত্রীরা আসেন এবং বিভিন্ন আর্থসামাজিক স্তরের ছাত্রছাত্রীরা থাকে, তো তাদের মধ্যে যে ভিন্নতাটা সেটা অনেকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারেন না, এবং তারা সবকে একরকম নিজেদের মতন করে দেখতে চান। তো সেই যখন নিজেদের মতন করে দেখাটা হয় না, তখনই হয়তো এই অত্যাচারের ধরনটা শুরু হয়। তো এই জিনিসটা অনেক রুট কজে অ্যাড্রেস করা দরকার। সেখানেই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, অনেকটা ক্ষেত্রে টিচারদের, স্কুলের, কারণ এরা তো প্রত্যেকেই একটা নির্দিষ্ট শিক্ষা, একটা পরিবেশ থেকে বড় হয়ে তারপরে এখানে এসেছে। এরা তো আজকে মঙ্গল গ্রহ থেকে চলে এসে এখানে এই ধরনের কাজকর্ম করছে না। তো এই পুরো আর্থসামাজিক প্রেক্ষাপটটাকে মাথায় রাখা খুব জরুরি। আইন আছে, তার যথেষ্ট এখানে সুযোগ সুবিধা রয়েছে, মানুষজনের অভিযোগ জানাবার এবং আইনের সহায়তা পাওয়ার পদ্ধতিও রয়েছে, কিন্তু মানুষকে একই সঙ্গে
পুরো প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব জরুরি। রূপক, কি মনে করো যে কতটা প্রতিবাদ করা দরকার? যেরকম হেল্পলাইনের কথা বললো অনুপম, যে এই হেল্পলাইনে ফোন করে আপনারা সাহায্য নিতে পারেন, কিন্তু এই যে ফোন করে ফোন করার সাহস জোগানো, সেটাই অনেকে করে উঠতে পারেন না। সেক্ষেত্রে প্রতিবাদ হলে তো অনেক ক্ষেত্রেই বিষয়গুলো সামনে আসে, কেসেসগুলো সামনে আসে, তখন অনেক অ্যালার্ট হওয়ার জায়গাটা তৈরি হয়। প্রতিবাদটা কতটা দরকার? আমি যেটা মনে করি আর কি, বা যেটা আমরা করেছিলাম বা আমরা দেখেছিলাম, সেটাই করা উচিত যে যারা সিনিয়র আর কি তাদেরই এগিয়ে আসা উচিত। যেমন যেটা অনুপম বললো যে প্রত্যেকটা স্কুলেরই একটা অ্যান্টি র্যাগিং কমিটি থাকে, যেখানে প্রফেসররা ওয়ান অফ দি পার্ট অফ দি কমিটি। সেখানে যারা সিনিয়র, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যারা আছে তাদেরও থাকা উচিত, এবং তাদেরকে সেটা তাদেরকে প্রচার করা উচিত। বা কোনো সামান্য ব্যাপার, অনেক সময় দেখা যায় যেটা এখন হয়, আফটার অল দিস ল অ্যান্ড অল কাম ইনটু দ্য পিকচার, হঠাৎ করে কিন্তু বড় ব্যাপার আকার নেয় না, ছোট থেকে আস্তে আস্তে ব্যাপারটা বড় দিকে যায়। ছোট অবস্থায়, অঙ্কুরের অবস্থায় যদি ওটাকে বিনাশ করে দেওয়া যায়, মানে ধরো তুমি একটা কোনো সমস্যা হলো ফার্স্ট ইয়ারদের সঙ্গে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার সিনিয়রদের, তখনই সেটা সেই অ্যান্টি র্যাগিং কমিটি উইথ দি হেল্প অফ দি সিনিয়র স্টুডেন্টস যদি বসে তারা ওটাকে মিটিয়ে ফেলে। হতে পারে যে কোনো সিনিয়রের কথা কোনো জুনিয়র শোনেনি, বা ভাইস ভার্সা, কোনো হতেই পারে কোনো ঘটনা, কিন্তু সেটা বসে তখনই ব্যাপারটাকে শর্টেড আউট করে দেওয়া উচিত। তাহলে আমার মনে হয় সেটা আর পরবর্তীকালে বড় আকার ধারণ করবে না। আর যেটা আমি আবার বলছি যে অ্যান্টি র্যাগিং কমিটি প্রত্যেকটা কলেজে এখন ম্যান্ডেটরি আছে, প্রত্যেকটা। তারপরেও কেন হচ্ছে, মানে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে, তারপরেও একজন মানুষ সাহস করতে পারছে যে আমি তাকে র্যাগিং করি, আমি তার উপর অত্যাচার করি, এই সাহসটা জোগাচ্ছে কি করে? তার মানে এই অ্যান্টি র্যাগিং কমিটি থাকা এবং না থাকা সমান? রাইট, হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা কাইন্ড অফ ট্রু। মানে সেটা কেন হচ্ছে যে যদি ধরো এরকম ভাবে ভেবে নিই আমরা যে তোমার কিছু একটা সমস্যা কোনো একটা জায়গায় হয়েছে, কোনো একটা পার্টিকুলার কেসে, সেটা যদি প্রপারলি যদি হ্যান্ডেল না করা যায় ইনিশিয়ালি, এবার সেক্ষেত্রে কিন্তু তুমি দেখবে যে এটা কিন্তু ইটস ট্রু ফর এনি আদার সিচুয়েশন অ্যাজ ওয়েল, নট অনলি র্যাগিং। যে কি হয়, ইনিশিয়ালি জিনিসটা অনেক তোমার ছোট অবস্থায় থাকে, তার সার্কামটেন্সেস বা তার আউটকামটা অনেক কম থাকে, তুমি ওটাকে সহজেই তুমি ফিনিশ করতে পারো, কিন্তু সেটা আমরা করি না। তারপরে কি হয়, আমি আরেকটা জিনিস বলছি, এটা হয়তো এর প্রসঙ্গে কিছুটা আসবে, সেটা হলো যে একটা মজা করার ছলে বা একটা ধরো একটা ইয়ার্কি, একটা মজা, একটা ঠাট্টা করার জন্য কিন্তু ব্যাপারটা এভাবে আমরা ইনিশিয়ালি আরম্ভ করি। ঠিক আছে, ওকে একটু, ও আমার জুনিয়র, ওকে একটু ঠিক আছে করি। আমি তোমাকে একটা জিনিস বলি, আমাদের কলেজে আমি দেখেছিলাম কিরকম হতো মেয়েদের ক্ষেত্রে কেমন হতো যে তোমার মনে করো প্রত্যেকে চুল হয়তো মানে দুদিকে বেনুনি করে আসতে হবে, এরকম টাইপের, এগুলো কিন্তু মানে মজা করার চলেই করলো। বাট হয়তো ধরো কেউ তার মধ্যে কোনো প্রতিবাদী, কোনো ধরো একটা মেয়ে মনে করতেই পারে না আমি কেন, আমি চুল আমি বেনুনি করে বাঁধবই না, হতেই পারে। এবার এটা কিন্তু এমন না যে শুধু ছেলেদের র্যাগিং করছে, মেয়েরাও কিন্তু করছে, মানে এটা ইন্ডিভিজুয়াল। তাহলে এটাই বলছি, মানে এটা কি হয়, ইয়ার্কি মারা বা ধরো একটা সামান্য জিনিস থেকে কিন্তু ব্যাপারটা সূত্রপাত হয়, রাইট? এবার দেখো, কিন্তু প্রথম থেকে যদি অঙ্কুরে বিনাশ করা যায় তাহলে সেটা আর বাড়বে না। অসংখ্য ধন্যবাদ দুজনকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আজকে যে বিষয় উঠে এলো, অর্থাৎ র্যাগিং রোগকে যদি সরাতে হয় তাহলে প্রতিবাদ করতে হবে, একই সঙ্গে আইন যে আপনাদের সঙ্গে রয়েছে সেই বিষয়টাও স্পষ্ট হলো। আইনের পথ কিভাবে অবলম্বন করবেন, কিভাবে আইনের সাহায্য নেবেন, সেটা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান থেকে বুঝতে পেরেছেন। সুতরাং যারা র্যাগিং করছেন এবং যারা র্যাগড হচ্ছেন, দুজনের ক্ষেত্রেই একটা কথা বলার, যারা র্যাগিং করছেন তারা নিজের কথা ভাবুন যে আপনাকে যখন র্যাগিং করা হয়েছিল তখন আপনার মানসিক কিভাবে কষ্ট হয়েছিল, আপনি কিভাবে কি স্টেজে সেই সময় ছিলেন, এবং যাকে র্যাগিং করা হচ্ছে তার প্রতি বলার যে প্রতিবাদের ভাষাটা খুঁজে নাও নিজে, কারণ প্রতিবাদ যদি করো তাহলে তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অপর কারোর সঙ্গে না হওয়ার চান্সটাই কিন্তু বেশি। দেখতে থাকো হাই নিউজ নেটওয়ার্ক, আমরা তো আছি বন্ধু।